স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি। এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দিয়ে দলের নেতারা আশা করেন চলার পথে দেশবাসীর পূর্ণ সমর্থন পাবেন তারা। আর নির্বাচনের আগেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান দলটির নেতারা। সকালে সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ সময় তারা নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দেন দলটির নেতারা। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। বদলে দেয়া পরিস্থিতিতে চলার পথে দেশবাসী সমর্থন প্রত্যাশা করেন নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। এরপর সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর রায়ের বাজারে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন, কথা বলেন শহীদ পরিবারের সদস্যদের সাথে। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাগজ দিয়ে তৈরি হয়েছে ভয়াবহ সিন্ডিকেট। দ্রুত বই ছাপানোকে জিম্মি করে কাগজে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয়েছে দাম। ফলে সংকটে পড়ে বই ছাপানোর কার্যক্রমে পিছিয়ে পড়েছে অনেক ছাপাখানা। পরিস্থিতি মোকাবেলায় চীন থেকে প্রায় ৮,০০০ মেট্রিক টন কাগজ আমদানি করেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও ব্যাপক পরিমার্জনের ফলে এবার পাঠ্যবই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয়। ফলে নির্ধারিত সময়ের পরও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। তবে দেরি করে বই ছাপানো শুরু হলেও পরে আরও নানা কারণ যুক্ত হয়েছে এর সাথে। এর মধ্যে অন্যতম মিল মালিকদের কাগজ নিয়ে সিন্ডিকেটের অভিযোগ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং ছাপাখানার মালিকদের কাছ থেকে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে পাঠ্যবই ছাপার কার্যক্রমের শুরুতেই কাগজের দাম ছিল টন প্রতি গড়ে ১,৫,০০০ টাকা, যা বছরের শুরুতে ১,১০,০০০ এবং জানুয়ারির শেষ সপ্তাহে এসে ১,৩৫,০০০ টাকা। পরে ফেব্রুয়ারির মাঝামাঝি এই কাগজের দাম দাঁড়ায় টন প্রতি ১,৪০,০০০ টাকা পর্যন্ত। এনসিটিভি ও প্রকাশকরা বলছেন, মিলগুলো সিন্ডিকেট করে কোমলমতি শিক্ষার্থীদের বইকে জিম্মি করে অযাচিতভাবে বাড়িয়েছে কাগজের দাম। একসাথে প্রাথমিক মাধ্যমিক সকল টেন্ডারগুলি একসাথে যখন আসা শুরু হলো, তখন দেখা গেল যে কাগজের একটা কৃত্রিম সংকটের দেখা দিচ্ছিল। রিসাইকেল পেপারগুলিকে থেকে যে কাগজ, সেটাকে আমরা বাধা দিচ্ছিলাম যে এটা করা যাবে না। ফলে পেপার মিলগুলির কাগজের জন্য তারা চেষ্টা শুরু করলো, কিন্তু কাগজের দাম বাড়া শুরু হয়ে গেল এবং সেটা ১,৪৪,৪৮ পর্যন্ত উঠে গেল। এই কাগজের মিলগুলি ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে। প্রতি এক সপ্তাহের মধ্যে 2বার দাম বাড়িয়েছে। যেটা ১,৫,০০০ থেকে শুরু করেছে, এটা ১,৩৫,০০০ পর্যন্ত তারা গিয়েছে। কত কৃত্রিম! এই সুযোগটা শিক্ষা নিয়ে এই মিলগুলি যে কাজ করেছে, এটা মানে অমার্জনীয়। সংশ্লিষ্টদের দাবি, এই সিন্ডিকেটের খপ্পরে পড়ে বাধাগ্রস্ত হয় পাঠ্যবই ছাপানোর কার্যক্রম। ফলে বাধ্য হয়ে বিদেশ থেকে আমদানি করতে হয় প্রায় ৮,০০০ মেট্রিক টন কাগজ আমদানি করার সিদ্ধান্তের পরেই কিন্তু পেপার মিলগুলি কিন্তু কাগজের সরবরাহ কম, তারা কাগজ তৈরি করতে পারছে না, এই কথা তারা বন্ধ করে দিয়েছে। উপরন্তু প্রিন্টারদেরকে বলছে যে আমরাই আপনাদেরকে কাগজ দিচ্ছি,
টাকা কাগজের দাম পরে দিয়েন। যেই কাগজ আমদানি করা হয়েছে এটা স্মরণকালের শ্রেষ্ঠ কাগজ। যারা দাম বাড়িয়েছিল, যেই কাগজ তারা 1,30,000 টাকায় বিক্রি করেছে, এখনই এটার দাম হলো 1,20,000 টাকা, 1,18,000 টাকা। সিন্ডিকেট করে কাগজের কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি মিল মালিকদের। আমরা কাগজের দাম ওই আমদানিকৃত কাগজের জন্য আমরা কোনো কিছু কমাইনি। গত 2 বছর ধরে যে দাম আছে সে দামই আছে। ছাপাখানা খারাপ কাগজ উঠাইলো। চলতি সপ্তাহে আমদানি সম্পন্ন হবে চীন থেকে আনা কাগজের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার 330 ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে, তবে তাদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, এমন শঙ্কার কথা প্রকাশ করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান। কমিশনের এক সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে। গুমের সাথে জড়িত কয়েক ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল। কমিশনে আসা 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় 45 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কয়েকজন সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়। যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরে গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত আর অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় কমিশন। তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন বাংলাদেশে সত্যপ্রকাশ, জবাবদিহি, ক্ষতিপূরণ, ক্ষত সারিয়ে ওঠা এবং সংস্কারে সহায়তা করবে বলে আশা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের 58তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক বৈশ্বিক হালনাগাদ তথ্য তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশে ফৌজদারি মামলা এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতা সহ প্রতিশোধমূলক সহিংসতার তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিবেদন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চিকিৎসকরা অনুমতি দিলে তিনি সাথে সাথেই দেশে ফিরবেন, জানালেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে এক ইফতার মাহফিলে গণমাধ্যম কর্মীদের একথা জানান ডাক্তার জাহিদ। বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা বাসায় গিয়ে নিয়মিত বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিচ্ছেন। যখনই চিকিৎসকরা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিবেন, তখনই তিনি ফিরে যাবেন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং খুব শীঘ্রই
চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। দর্শক এখন দেখবেন সান কুইন নিবেদিত ঈদ বাজারের খবর। বাহারি ডিজাইন আর ঝলমলে রঙিন পোশাকে বরাবরই আগ্রহ শিশুদের, আর চাহিদা মাথায় রেখেই এবার ঈদের বাজারে হাজির পোশাক নির্মাতা এবং ব্যবসায়ীরা। এদিকে ভিড় এড়াতে রোজার শুরুতেই ছোটদের পোশাক কিনতে শুরু করেছেন অভিভাবকরা। এবার কিছুটা চড়া দামের অভিযোগ তাদের। নতুন জামা ছাড়া ঈদ ভাবাই যায় না, তার ওপর সেটা যদি হয় শিশুদের ঈদ, তবে তো কথাই নেই। উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি, তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকেই। ঈদে আমার জন্য একটি গাউন কিনেছি, এখন সারারাটা দেখছি, পছন্দ হলে কিনবো। পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা, তাই গরম, যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি, কমফোর্টেবল হবে। কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক দাম। ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা, সাথে ঝলমলে পার্টি ড্রেস। এর প্রতি আগ্রহ ছোটদের। এবার আসছে লং ফ্রক, টেনিস ফ্রক, শর্ট ফ্রক, ওয়েস্টার্ন। মিনিমাম যদি চাইনা ভালোটা নিতে যান ৫,০০০, আর যদি বোম্বাই নিতে যান তাহলে 10-এর উপরে। স্কাই কালার, হোয়াইট কালার, পিচ পিঙ্ক, এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের। তবে এরপরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা। ঈদ মানেই শিশুদের আনন্দ, আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোয়। শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেদিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাঁকান চওড়া, আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা। মঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক এখন দেখবেন ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। জমে উঠেছে রাজধানীর ইফতারের বাজার। দিন যত গড়াচ্ছে অলিগলি থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্ট সবখানেই মিলছে ইফতার সামগ্রী। দুপুরের পরপরই ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বাসায়ও ইফতারের তৈরি করেন অনেকেই। কত রকম মুখরোচক আইটেম! ক্রেতা বিক্রেতা কারো দম ফেলানোর ফুসরত নেই। রাজধানীর বনানীর বাসিন্দাদের অনেকেই ইফতার সামগ্রী কেনেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, যেখানে মেলে সব ধরনের ইফতার সামগ্রী। কাবাব আইটেমটা খুব ভালো লাগে, আরেকটা হচ্ছে স্পেশালি খাসির চাপটা খুব পছন্দ। মানে আমার বাসার সবাই খাসির চাপটা খুব পছন্দ করে। সব ধরনের খাবার যাতে আমাদের সব রকমের গেস্ট কিনতে পারে। ছোলা আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, যেমন স্বামী কাবাব, জালি কাবাব, বুরিন্দা, জিলাপি, হালিম, এগুলো খাবার সরবরাহ অ্যাভেলেবল আমরা করে থাকি। ইফতারে এক একজনের পছন্দ এক এক রকম। ক্রেতারা জানালেন পছন্দের আইটেম সম্পর্কে। একটু গ্রেভি আইটেমগুলো বেশি ভালো লাগছে, যেমন চিকেন কারি বা মনে করেন বিফ কারি, বিফ মশালা, এগুলো খুব প্রেফার করছি। আমরা তো বাঙালি, আমাদের বেগুনি পেঁয়াজি, আমরা যারা বয়স্ক মানুষ, আর বাচ্চাদের তো এখন ভালো লাগে হচ্ছে কাবাব, উমুক, এগুলো এরা ভালো পছন্দ করে। বাট আমরা তো পছন্দ করি হলো বুট, পেঁয়াজু, এগুলা। টোস্ট আছে, তারপরে সবজি পাকোড়া আছে, তারপরে বিভিন্ন রোল আছে, বিভিন্ন টাইপের চিকেন স্প্রিং রোল, এগুলো সবই আমার ভালো লাগে। দিন শেষে ইফতার যেন হয় মনের মতো। পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তির স্বাদ নিতে চান রোজাদাররা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে থাকছে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তৈরি হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। সিভিল রেজিস্ট্রেশন কমিশন খসড়া অধ্যাদেশ 2025 থেকে এই তথ্য জানা গেছে। সোমবার সচিবালয় সরকারের সাথে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দলের সাথে এনআইডি সেবা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনআইডি সেবা ইসি থেকে নিয়ে আলাদা কমিশন গঠনের কথা বললে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনো মতামত দেয়নি। সরকার ইসি থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন করতে এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। দুপুরে এক আলোচনা সভায় এনআইডি কার্ডকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে দাবি করা হয়েছে তুরস্কের তৈরি TB2 বাইরাখতার ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি উড়তে দেখা গেছে। গত কয়েক মাস ধরে ড্রোনগুলো নজরদারি চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংস্থায় সব ড্রোন উঠতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে
ANI-কে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র। এজন্য ওই অঞ্চলে রাডার স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা নিয়েছে ভারত। বাইরাক্টার TB2 ড্রোনগুলো অত্যাধুনিক এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সবচেয়ে সফল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।